বাচ্চা, 5 বছর আগে নিজের স্বামীটা রেখাইছিস, এখন আমার জামাইয়ের ঘরে বসে আমার জামাই রেখাইতেছস। এত নির্লজ্জ কিভাবে হয় একটা মেয়ে মানুষ? আরে সুমাইয়া, কি হয়েছে? তুমি ভাবির সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কি হয়েছে বলছো? কি হয়নি সেটা বলো। 5 বছর হয়ে গেছে ওর জামাই মারা গেছে, বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে, আর ও এখানে এসে ভাত নিয়ে গিলছে। কি তাই বলে মাইয়া তুমি ভাবির লোক এরকম ব্যবহার করবা? তো কি করবে? তোমার ভাবিকে মাথায় তুলে নাচবো? তুমি এটা কি করলা? বড় বৌমার খিদা লাগছে, ও খাইতেছে, তাই বলে তুমি ওর ভাতের প্লেটটা এভাবে ফালাই দিবা? ওরে বাবা, বউয়ের হইয়া ওকালতি করতেছেন? আপনার বউ তো সারাদিন শুয়ে বসে থাকে, ঘরের কোনো কাম কাজ করে? সুমাইয়া, তুমি কি ভুলে গেছো আমার ভাইজান আমার বাপ মরে যাওয়ার পরে এই সংসারটা লাগে কত কি করছে? হ্যাঁ, আমারে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে। আমার বাপটা মরে যাওয়ার পরে আমার ভাইজান বিদেশের মাটিতে কষ্ট কইরা টাকা উপার্জন কইরা এই সংসারটা চালাইছে। আর তুমি আজকে আমার ভাবির কইতেছো এই বাড়ি থেকে চলে যেতে? আজকা তুমি যে এই বাড়ির বউ, কার লাগা? আমার ভাইজানের লাগা। তোমার বাপে জোর করে তোমার বিয়ে দিতে চেষ্টাছিল। আমি আমার ভাইজানের কইছি, ভাইজান আমি সুমাইয়ারে ভালোবাসি, ওর আমি বিয়ে করতে চাই। আমার বিয়াতে যত যাবতীয় যা খরচ আছে আমার ভাইজান চালাইছে। আর তুমি এই যে গলার চেনটা পরছো, এটা কার জানো? আমার ভাইজান বিয়ার দিন এই চেনটা তোমার গিফট করছে। আর তুমি আমার ভাবিরে কইতেছো এই পাশে থেকে চলে যেতে? তুই এতটা অকৃতজ্ঞ? তুমি যেটা কইতাছো এটা তো স্বাভাবিক, তাই না? বড় ভাই ছোট ভাই লেগে করবে, এইটাই তো নিয়ম। তাছাড়া দেখো, আমি এই বিধবা মহিলারে দেখতে পারতেছি না, আমি চাই না তুমি এই বিধবা মহিলার পিছনে লাখ লাখ টাকা খরচ করো। তাছাড়া আজ বাদে কাল যদি আমার বাচ্চা কাচ্চা হয়, তখন বাচ্চা কাচ্চা হয়েই তো এই বিধবা মহিলার মুখ দেখবে, আর বিধবা মহিলার মুখ দেখলে আমার বাচ্চা কাচ্চার অমঙ্গল হবে। তাই আমি চাইতাছি না যে এই মহিলা এই বাড়িতে থাকুক। তুমি এই টাকাগুলা যদি জমাইতা, এখন একটা কাজ করতে পারতা, বুঝছো? তুমি একটা কাজ করো, এর বাসা থেকে বাইর করে দাও। আরে মহিলাই, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যে অপমান করতেছি, এই শরীরটার ভিতর কি লজ্জা শরম কোনো কিছু নাই? হ্যাঁ, এই যে অপমান করতেছি, আমি যদি এই জায়গায় থাকতাম আমি কখন বাইরে চলে যেতাম। আমি ভালো ভালো কইতাছি, তুমি এই বাড়িতে বাইরে হয়ে যাও, ভালো হইব তোমার, বুঝছো? আমি আমার স্বামীরে কথা দিছিলাম, আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যাব না। আমার স্বামী নেই তো কি হইছে, আমি তার স্মৃতিগুলা বুকে রেখে আমি সারা জীবন এই বাড়িতেই থাকবো। ছোট বৌমা, আমার বড় ছেলে প্রবাসে মারা গেছে। আমার বড় বৌমার মুখটা দেখলে মনে হয় যে আমার ছেলেকে দেখতেছি, ওরা দেখলে আমি শান্তি পাই। মাগো, আমার বড় বৌমাকে এই বাড়ির এক কোণে থাকতে দাও, ওরে যাইতে দিও না মা, ওরে যাইতে দিও না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাখবো, আপনার এই বড় বিধবা বৌমারে এই বাড়িতে রাখবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ও আমার জামাইয়ের কোনো ইনকামের কোনো কিচ্ছু খাইতে পারবো না। ও নিজেরটা নিজে ইনকাম করব, নিজের রান্না বান্না নিজের সব কিছু নিজে কইরা খাইবো। আমার জামাইয়ের কানা সুতো পরিমাণও কোনো কিছু ওরে আমি দিতে পারবো না। যদি এরকম করে থাকতে পারে তাহলে এই বাড়িতে থাকবো, নাহলে এই বাড়িতে বাইরে হয়ে যাবো। সুমাইয়া, কি কইতাছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আমি যদি এত বছর ধরে আমার ভাইটা খায়া ফেরা পয়সা থাকতে পারি, তাহলে আমার ভাবি আমার ইনকাম করা টাকা খাইতে পারবো না কেন? আমি যদি এই বাড়িতে একবেলা না খায় থাকি, আমার ভাবিও না খায় থাকবো। আমি যদি একবেলা খাই, আমার ভাবিও একবেলা খাইবো। তারপর আমার ভাবি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। চুপ করো তুমি, তুমি আমার উপরে আর একটা কথাও কইবে না। আমি যেইটা কইছি সেটা হইব। তুমি যদি আমার উপরে আর একটা কথা কও, তাহলে কিন্তু বেশি খারাপ হয়ে যাব। ঠিক আছে, আমার খাওয়া লাগবে না, আমি কিচ্ছু খাবো না, তারপরও আমি আমার স্বামীর ভিতরে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ওরে হারামজাদি, তুই যাইতি না, তোরে কেমনে বাইর করতে হয় সেটা আমিও ভালো করে জানি। যা বাইরা। ভাবি, বৌমা, ভাবি তুমি ঠিক আছো? বৌমা, বিধবার বাচ্চা, তুই যাবি না, তোরে কেমনে বাইর করতে হয় আমিও ভালো করে জানি। ইয়ে, বাড়িতে কেউ আছেন? একটু আসা যাবে? একটু নিচে আসুন, কেউ আছেন? কে এই অসময়ে? কে ভাই আপনি? আসলে হয়েছে কি, অনুমতি না নিয়েই ঢুকে গেলাম, আমাকে চিনবেন না তো। আপনার ভাই একটা প্রবাসে থাকতো, মনে আছে আপনার? জি, আমার ভাইজান বিদেশে থাকতো, কিন্তু উনি তো মারা গেছে। ইয়ে, হ্যাঁ উনি মারা গেছে, কিন্তু ওনার মৃত্যুর আগে কিছু টাকা রেখে গেছিল,
যেটা পৌঁছে দেওয়ার কথা। আমিও আসলে আজকে 5 বছর পরে প্রবাস থেকে দেশে আসলাম আর কি। তো ভাবলাম যে টাকাগুলো পৌঁছে দিই, কারণ এই টাকাগুলো তো অনেক দিন যাবত আমার কাছে আছে। তো আসলে ওনার ওয়াইফ কোথায়? ওনার ওয়াইফকে একটু ডাকলে ভালো হতো। কি বলছেন? ভাই টাকা রেখে গেছে, টাকাগুলো আমার কাছে দেন। ভাবি ওদিকে একটু কাজে ব্যস্ত, তো আমি দিয়ে দিব, আমার কাছে দেন। না মানে হয়েছে কি, টাকাগুলো যার টাকা তার কাছেই পৌঁছে দিই, ওনাকে একটু কষ্ট করে ডাকুন না। হ, আপনি ঠিক করছেন, টাকাগুলো তো ভাবির। আচ্ছা আমি ভাবিরে ডাকতেছি। ভাবি, তুমি ভাবিকে ডাকছো কেন? টাকাগুলো তো আমার কাছে দিলে হয়, আমি ভাবিকে পরে বুঝিয়ে বলতো। কি বলছো তুমি সব? ভাবির টাকা আমরা ভাবি নিয়ে যাবো? কে আসছে ছোট বৌমা? ও আম্মা আইসো। আসলে উনি বিদেশের থেকে আইছে। ভাইজান মইরা যাওয়ার আগে নাকি ওনার কাছে কিছু টাকা রেখে গেছিল, ওইগুলো ফেরত দিতে আইছে। ও বুঝছি। ভাইজান কত টাকা এখানে? আসলে উনি আমার বন্ধু ছিল, তো ওনার মৃত্যুর আগে কিছু টাকা রেখে গিয়েছিল, বলেছিল আপনাকে দেওয়ার জন্য আর কি। এখানে 10 লক্ষ টাকা আছে। টাকা? টাকা দিয়ে কি করব আমি? আমি তো টাকা চাই না, আমি তো আমার স্বামীকে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী তো আর কখনো ফিরে আসবে না। শেষবারের মতো একবার আমার স্বামীর লাশটাও আমি দেখতে পাইনি। কেন, তাকে কি কোনোভাবে এখানে আনানো যেত না? আপনি কাঁদবেন না, আসলে ওনার লাশটা পর্যন্ত আমরা পাইনি। আর কোম্পানির তরফ থেকে ওনার মৃত্যুর পরে এই 10 লক্ষ টাকা দিয়েছিল ওনার ফ্যামিলির জন্য, অর্থাৎ আপনার জন্য। আপনি এই টাকাগুলো গুনে নেবেন। আমি আসলে অনেক দিন যাবত এই টাকাগুলো আমার কাছে আছে, তো আসলে এই টাকাগুলো যদি আপনাকে আমি না দিতাম, তাও হয়তো আপনারা কেউ জানতেন না যে এই টাকাগুলো আমাকে দিয়েছিল। আসলে আমিও মানুষ, তো ভাবলাম যে স্বামী হারা মেয়েটা কীভাবে বেঁচে আছে, সেজন্য মূলত ওই টাকাগুলো নিয়ে আসছি। আপনি ধরেন, টাকাগুলো আপনার স্বামীর সম্পদ, আপনি ধরুন। আচ্ছা তাহলে ওই যে আজকে আসি, আমার আবার অনেক দূরে যেতে হবে, তো তাহলে ভালো থাকবেন। মানে বলছিলাম কি, একটু চা খেয়ে যেতেন। ধন্যবাদ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো অন্য সময় এসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। মা, এই টাকা দিয়ে আমি কি করব মা? আমার স্বামীর মূল্য কি 10 লাখ টাকা? মা, এই টাকা আমার লাগবে না মা, আপনি বরং আপনার কাছে রেখে দিন এই টাকা। না বৌমা, আমি এই টাকা রাখতে পারবো না। এই টাকা তোমার কাছেই রাখবো মা। এই টাকা তোমার স্মৃতি হয়ে তোমার কাছে থাকবে মা। আমার ছেলে তো তোমার জন্যই পাঠিয়েছে মা, তুমি এই টাকা রেখে দাও, আমি নিতে পারবো না। আরে তুমি এইখানে বসে কি ভাবতাছো? রাতের কয়টা বাজে দেখছো? আমার খাওন দাও, খিদা লাগছে। এই, তোমার খায়া লয়া কোনো কাম কাজ নাই? সারাটা দিন শুধু খাউন খাউন করো। একদিন না খাইলে না তুমি মরতা না। আমি একটা চিন্তায় আছি, আর আইসা বামারটা ঢুকায় দিছি। কি এমন গভীর চিন্তা ভাবনা করতেছো তুমি যে আমার খাওন দিতে পারবা না? আরে তুমি বুঝতে পারছো না আমি কি নিয়ে চিন্তা করতেছি? তোমার ভাই যে মরে যাওয়ার পর কোম্পানি যে 10 লক্ষ টাকা দিছে, সেই টাকাটা যে তোমার ভাইয়ের বোর কাছে এসে দিয়ে গেছে, আমি ওইটা লয়ে অনেক গবেষণা করতেছি, বুঝছো? কিন্তু কোনোভাবে মিলাইতে পারতেছি না। আমার মনে হয় কি জানো, আমি এতদিন তোমার ভাবির সাথে খারাপ ব্যবহার করে অনেক লস করছি। তার লগে যদি আমি সবসময় ভালো ব্যবহার করতাম, মানে তারে আদর যত্ন সব কিছু দিয়ে যদি তারে ভালোবাসতাম, তাহলে মনে হয় ওই টাকা 10 লাখ আমার হইতো। কিন্তু আমার এখন নিজের উপর নিজের আফসোস হইতেছে, বুঝছো, যে আমি কি করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারা বয়ে রয়েছি। তার লাগে এইভাবে খারাপ ব্যবহার করা আমার উচিত হয় না। তারে যখন যা পাইতাম সেইটার দিয়ে খোড়া দিতাম, এইটাতে অপমান করতাম। আসলে আমার মনে হইতাছে তার লগে এইভাবে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয় না। তুমি কি কো? তুমি আমার একটা বুদ্ধি দাও তো, কি করা যায়? এই তোমার আমি কি বুদ্ধি দিব? আর তুমি যে আমার এইসব কথা কইতাছো, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, ভাই মইরা যাওয়ার পরে ভাবির উপর তুমি যে অত্যাচার শুরু করছো, মাইনছে লয় করে না। ঠিক মতো খাইতে দাও নাই, ঠিক মতো ঘুমাইতে দাও নাই, ভাবিরে দেয়া সারাদিন কাম করাইছো, নিজে একটা কাজ করো নাই। আর এখন আমার ভাইয়ের টাকা পাইছে ভাবির উপরে দরদ উঠলে পড়তেছে তোমার, তাই না? এইগুলো আমার ভাবির হকের টাকা, এটার ভাবিরই হোক, এই টাকা ভাবি খরচ করবে, এইদিকে তুমি নজর দিবা না একদমই। এই তুমি চুপ করো, যা করার আমারই করতে হবে, কারণ তোমার দিয়ে কোনো কাম হইতো না। তুমি তো তোমার ভাবের পক্ষটাই না কথা কইতাছে, আমারই যে কোনো কিছু একটা করতে হবে। কি যে করি।
বুদ্ধি পাইছি, এখন আমার যা করার আমার তাই করতে হবে। তুমি খালি দেখো আমি কি করি। চলো তো, আও। আরে পাগল হয়ে গেছো নাকি? আরে ভাবি, তুমি এসব কি করছো? আমি থাকতে তুমি কেন করছো? দাও, আমি করে দিচ্ছি। ছোট বৌমা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার শরীর ঠিক আছে। আর তাছাড়া ভাবি কাজ করবে কেন? ভাবি তো এবারই বড় বউ, আর আমি তো ছোট। আমি তো তার বোনের মতনই, তাই আমি যদি কাজে হেল্প করি ভালো না? তাই ভাবলাম কি আজকে থেকে ভাবির কোনো কাজকাম করতে হবে না, আমি আজকে থেকে সব কাজকাম করব। আর হ্যাঁ, এই শোনো, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে ভাবির জন্য ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসো। দেখো না, ভাবি না খেয়ে একেবারে শুকিয়ে গেছে, মুখের দিকে আর তাকান যাচ্ছে না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাবি, আপনি কি সকালে নাস্তা করেছেন? না, নাস্তা তো এখনো খাওয়া হয়নি। এর জন্যই তো বলি আপনার মুখটা পুরো শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। ঠিক আছে ভাবি? হ্যাঁ, নাস্তা না হয় করব, কিন্তু সুমাইয়া, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি হঠাৎ এত ভালো ব্যবহার আমার সাথে নাস্তা করতে বলছো। এতদিন তো আমার সাথে দুর্ব্যবহার করে গেছো, হঠাৎ তোমার এরকম চেঞ্জ কেন? আরে ভাবি, আপনি এসব কি বলছেন? তাছাড়া আমি আপনার সাথে ভালো ব্যবহার কেন করছি আপনি কি বুঝতে পারছেন না? আমি জানি আপনি বুঝতে পারছেন, আপনি এতটাও কচি খুকি না যে কোনো কিছু বোঝেন না। আসলে হয়েছে কিভাবে, আপনি তো জানেন, এই যে আপনার দেবরটা বেকার ঘরে শুয়ে বসে থাকে, তাছাড়া সংসারের সব কিছুই তো ওর সামলাতে হয়। তাই ভাবে আমি বলছিলাম কি, ওই যে ভাই মরে যাওয়ার পর তার কোম্পানি থেকে যে 10 লাখ টাকা দিছে না, ওইখান থেকে সব লাগবে না, ওই ধরেন 5 লাখ টাকা দিলে আপনার দেবরের একটা ব্যবসা বাণিজ্য দিলে ভালোই হয়। আবার আপনি মাইন্ড করেন না, ও ব্যবসা বাণিজ্য করার পর আপনার টাকাটা আমি আবার আপনাকে ফেরত দিয়ে দিব। এখন আপাতত 5 লাখ টাকা দেন। তাছাড়া ভাবি, আপনি তো বুঝতেই পারছেন, সংসারে টানাটানি, হাত টাকা নেই, ওর চাকরি নেই, কিভাবে সংসারটা চলবে? তাই বলছিলাম কি 5 লাখ টাকা দিলে আমি আবার আপনাকে দিয়ে দিব। ও, তাহলে এই কথা। যখনই দেখেছ আমার স্বামীর কোম্পানি থেকে 10 লাখ টাকা দিয়েছে, সাথে সাথে রূপ বদলে গেছে তোমার? ছি, এতদিন ধরে এ বাড়িতে পড়ে আছি, কখনো তো আমার সাথে দুইটা ভালোভাবে কথা বলোনি, কখনো জিজ্ঞেস করেছো যে ভাবি তুমি কেমন আছো, তোমার শরীর ভালো কিনা, খেয়েছো কিনা? কখনো জিজ্ঞেস করোনি। আজকে টাকার জন্য এইভাবে এত পরিবর্তন হয়ে গেলে? তুমি কি ভেবেছো এই টাকা আমি তোমাকে দেব? কখনোই না, এটা আমার স্বামীর টাকা। আরে ভাবি, আপনি রাগ করছেন কেন? তাছাড়া আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। আর আমি মানছি আমি একটা সময় আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনাকে অপমান করেছি, এইগুলো আমার করা উচিত হয়নি। তাও একটাবার ভেবে দেখেন, এই যে আপনার দেবর, আপনি তো ওকে কখনো দেবরের চোখে দেখেননি, ছোট ভাই হিসেবে দেখেছেন। এখন আপনার ছোট ভাইটা বেকার ঘরে বসে থাকবে, আপনি কি এটা দেখতে পারবেন বলেন? আপনি টাকাটা দিয়ে দেন না, আমি বললাম তো আমি আবার টাকাটা আপনাকে সুদ সহ ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাবি? আপনি আমাকে বলেন। 5 লাখ টাকার জন্য আপনি আমাকে 1000টা শর্ত দিলেও আমি 1000টা শর্ত পালন করতে পারবো ভাবি। তারপরও আমাকে 5 লাখ টাকা দিয়ে দেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি শর্ত? আমার শর্ত হচ্ছে আজকে থেকে তোমার স্বামীর ভাগ আমাকেও দিতে হবে। ভাবি, তুমি এসব কি কইতাছো? 5 লাখ টাকার জন্য আমি আমার স্বামীর ভাগ তোমারে দিব? হ্যাঁ, তোমার স্বামীর ভাগ আমাকে দিবা। আমার স্বামী মারা গেছে আজকে তো 5 বছর হয়ে গেছে, তাই তোমার স্বামী আমাকে বিয়ে করবে। বড় ভাবি, তুমি এসব কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? আমার বড় হোক আমি তোমারে দিব মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হইনি, তোমরা আমাকে পাগল বানিয়েছো। আমার স্বামী মারা যাওয়ার আগে আমার নামে 10 লাখ টাকা দিয়ে গিয়েছে, সেই টাকার ভাগ যদি তুমি যেতে পারো, তাহলে তোমার স্বামীর ভাগ কেন আমাকে দিবে না? দেখো, আমারও তো ভবিষ্যৎ আছে, তাই আমি চাই তোমার স্বামী আমাকে বিয়ে করে এই বাড়িতে রাখুক। তাহলে 5 লাখ কেন, সব টাকাই তোমাকে দিয়ে দিব। এখন তুমি ভেবে দেখো, আমার কথা কিন্তু ক্লিয়ার। সময় দেখো, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, ভাবির কাছে আর তুমি কখনো টাকা পয়সা চাইবে না। ভাবি,
তুমি কাজটা ঠিক করলা না। বিষয়টা তুমি ভেবে দেখতে পারো। মা চলো। আরে কি ব্যাপার, কি গুরুত্বপূর্ণ কথা বলবো বলছো, ডাকছো, তুমি তো চুপ করে আছো, কিছু বলো। আচ্ছা রাজু, তোমাকে একটা কথা বলি। তোমাকে বিয়ে করার পর থেকে এই সংসারে অভাব লেগেই আছে। কোনো সময় কোনো কিছু দিয়ে শখ আহ্লাদ পূরণ করতে পারি না। ভালো একটা কিছু খেতে ইচ্ছে করলে তাও খেতে পারি না। যেমন কোনো কিছু দরকার হলে সময় মতো পাই না। হসময়া, আমি বুঝতে পারি তোমার এই সংসারে থাকতে কষ্ট হয় অনেক। তুমি কোনো কিছু আবদার করলে আমার কাছে আমি তোমার আয়না দিতে পারি না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারি না। দেখো কি করবো কম, আমি যা ইনকাম করি এই সংসারের পিছনে যাই না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে আমি পারি না। তবে আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। রাজু, কথাটা যে তোমাকে কি করে বলি, আমার মতে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না তুমি যদি আমার কথা মতো চলো। মানে আমি চাচ্ছিলাম তুমি তোমার বড় ভাইয়ের বউকে বিয়ে করো। সুমাইয়া, কি করলে তুমি এটা? আমি ভাবিরে বিয়ে করবো মানে? আরে তুমি আমার বউ হইয়া আর এক মহিলারে কেমনে বিয়ে করতে কও? আমি যা কইতাছি সব ঠিক কইতাছি। আর আমি তোমার বউ হইয়া তোমারে বিয়ে করার জন্য অনুমতি দিতাছি। তুমি তোমার ভাবিকে বিয়ে করো। দেখো সুমাইয়া, সবসময় কিন্তু ফাইজলামি করবে না, ফাইজলামি কিন্তু সবসময় ভালো লাগে না। আর এই বিষয়টা নিয়ে তুমি একদম ফাইজলামি করবেই না। দেখো, আমি কোনো ফাজলামি করতাস না, আমি কিন্তু সব সিরিয়াসলি বলতেছি। তুমি তোমার ভাবিকে বিয়ে করবে মানে বিয়ে করবে, এই পর্যন্তই শেষ। আমি আর কোনো কথা বলতে চাই না। সুমাইয়া, আমি কেন আমার বড় ভাইয়ের বউরে বিয়ে করবো? কেন, তুমি কি শোনো নাই তোমার ভাবি সবার সামনে কি কইছে? তুমি যদি তোমার ভাবিরে বিয়ে করো তাহলে সে 5 লাখ টাকা দিবে। আর দেখো, আমি এই সংসারে আসার পর থেকে অভাব লাগেই আছে, আমি এই অভাব আর নিতে পারতেছি না। তাই আমি চাই তুমি তোমার ভাইয়ের বউকে বিয়ে করো। তাছাড়া শোনো নাই তোমার ভাবি কি বলছে? আমি তো তোমার ভাবির কাছে শুধুমাত্র 5 লাখ টাকা চাইছিলাম। কিন্তু তোমার ভাবি বলছে তুমি যদি তোমার ভাবিরে বিয়ে করো তাহলে ওই 10 লাখ টাকা সব আমার হয়ে যাইব। তুমি প্লিজ তোমার ভাবিরে বিয়ে করো। বাহ বাহ সুমাইয়া, বাহ, এই তোমার ভালোবাসা, এই তুমি আমার ভালোবাসো। আরে তুমি না আমারে ভালোবাসা তোমার পরিবার ছাইরা তুমি আমার হাত ধইরা আমার বাড়িতে আইছিলা, তাহলে আজকা তুমি কেমনে কইতেছো তোমার ওই মুখ দিয়া যে আমি ভাবিরে বিয়ে করবো? হ্যাঁ সুমাইয়া, আমি তো জানতাম যে পুরো দুনিয়া উলট পালট হয়ে গেল, তুমি আমার হাত ছাড়বা না, তুমি আমার সাথে থাকবা। কিন্তু আজকা তুমি টাকার নেশায় এত পাগল হয়ে গেছো যে তোমার স্বামীরে আর একজনের কাছে বিয়ে দিতে চাইতেছো। সুমাইয়া, তুমি এতটা দিতে নেমে গেছো। আজকা আজকা তোমার কাছে স্বামীর থেকে তোমার টাকাই বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা দরকার, আমার স্বামীর চাইতে আমার টাকা দরকার। কারণ এই সংসারে আসার পর থেকে আমি এত পরিমাণে অভাবে ছিলাম যে এখন আমার টাকা প্রয়োজন। টাকা ছাড়া জীবনে কোনো কিছু করা যায় না, না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না থেকে শান্তি। তাই আমার টাকা প্রয়োজন। আর একটা কথা কি জানো, টাকা না থাকলে ভালোবাসা 2 দিন পর জানলা দিয়ে পালায়। আমার টাকার প্রয়োজন। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তুমি তোমার ভাবিকে বিয়ে করবে, শেষ। সুমাইয়া, সুমাইয়া, কি কইতেছো তুমি এসব? সুমাইয়া, আমি তোমারে ভালোবাসি, তুমি না ভালোবাসি আমার বিয়ে করছো, তাহলে আজকে সামান্য করে টাকার লাগা তুমি আমার আরেক বেড়ের কাছে বিয়ে দিতেছো? সুমাইয়া, এইটা আমি মাইনা নিতে পারবো না। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া আর অন্য কারো হবো না, কখনো না। ও, তার মানে তুমি আমার কথা শুনবা না, তাই না? দেখো, আমি তোমার একটা কথা কইতাছি, তুমি কান খুলে শুনে রাখো। তুমি যদি তোমার ভাইয়ের বউরে না বিয়া করো তাহলে আমি কালকা সকালে তোমার এই বাড়িতে চলে যাবো আর তোমার সময় হলে ডিভোর্স লেটার পাঠাই দেবো। দেখো, আমার পক্ষে অভাব অনটনের ভিতর থাকা সম্ভব না, কারণ আমি আর কষ্ট নিতে পারতেছি না। সুমাইয়া, কি কইলো তুমি? তুমি সামান্য কয়টা টাকার লাগা তুমি আমারে ডিভোর্স দিয়ে দিবা? এই কথা তুমি কইতে পারলা? হ, আমি ঠিক কইছি। তোমার কাছে সামান্য কিছু টাকা হইতে পারে,
কিন্তু আমার কাছে অনেক কিছু। আমি তোমার যেইটা কইছি তুমি সেইটা হরবা। তোমারে কইছি তোমার ভাবিরে তুমি বিয়া করবা মানে বিয়া করবা। আমার টাকা লাগবে, আমি আর কিছু জানি না। আর তুমি যদি বিয়া না করো, আমি তো তোমারে কইয়াই দিছি যে আমি তোমার বাড়িতে চলে যাবো, আর সময় হইলে ডিভোর্স লেটারও পাঠায় দেবো। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবা। তুমি তোমার ভাবিরে বিয়া করবা নাকি ডিভোর্স লেটার লইয়া সামনে চাইয়া চাইয়া দেখবা। এখন সিদ্ধান্ত তোমার। ভালোই ভালোই কইতাছি, তুমি তোমার ভাবিরে বিয়া করো, নাইলে কিন্তু আমারে হারানো লাগবো তোমার। না সুমাইয়া, আমি তোমার হারাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাগা হইলেও, তোমার সুখের কথা চিন্তা করে হইলেও আমি ভাবিরে বিয়া করব। রাজু তুমি সত্যি কইতাছো তুমি বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে। আম্মা 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 কই আপনি? এদিকে আসেন আম্মা। কি হয়েছে বোমা, তুমি আমারে ডাকছো? হ্যাঁ আম্মা, তোমার একটা কথা কইতে চাই। আম্মা, আমি আমি ভাবিরে বিয়ে করতে চাই। কি তুই তোর ভাবিকে বিয়ে করবে তোর বউ থাকতে? সন্তান মা, আপনার ছেলে কুলাঙ্গার না। তাছাড়া আপনার ছেলেকে বিয়ে করার জন্য পারমিশন আমিই দিয়েছি। আমিই চাই আপনার বড় বউকে আপনার ছেলে বিয়ে করুক। কি এগুলো তাহলে তোমার কাজ সাজি? তুমি বলেছ আমার বড় বৌমাকে আমার ছেলে বিয়ে করার জন্য। শোনো, কোনো নারী তার স্বামীর ভাগ দেয় না, আর তুমি সামান্য টাকার লোভে স্বামীকে অন্যের হাতে তুলে দিচ্ছ। তুমি তো নারী জাতের কলঙ্ক। হ্যাঁ আমি মানছি আমি নারী জাতের কলঙ্ক, তারপরও আমার টাকা লাগবে। আমি এত কিছু জানি না। যেহেতু আপনার ছেলে আপনার বড় বউকে বিয়ে করতে রাজি হয়েছে, আপনি বিয়ের ব্যবস্থা করেন, যান। আচ্ছা ভাবি, ও সরি, তুমি তো আমার ভাবি না, তুমি তো আজকে থেকে আমার সতীন। আচ্ছা, কথা যেটা ছিল ওটাই। তুমি কিন্তু বলেছো আমার হাজবেন্ডকে যদি তোমার সাথে বিয়ে দিয়ে দিই 5 লাখ না, পুরো টাকাটাই তুমি আমাকে দিয়ে দিবে। আমি তো তোমার কথা রেখেছি, এবার তুমি আমার টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, আমি যখন তোমাকে কথা দিয়েছি টাকা আমি তোমাকে দিব। এই নাও, এখানে পুরো টাকাটাই আছে, এগুলা সব তোমার। ভাবি সত্যি কইতাছেন এই সবগুলো টাকা আমার? হ্যাঁ, এই সবগুলো টাকা তোমার। আমার যেহেতু এখন স্বামী আছে, আমার এই টাকা লাগবে না, এগুলো বরং তুমি রেখে দাও। সুমাইয়া, টাকার প্রতি তোমার এত লোভ, আজকে স্বামীর সাথে তোমার টাকা বড় হয়ে গেল। সি সুমাইয়া, সি। এই তুমি চুপ করো তো। শোনো, দুনিয়াতে টাকাই সব, টাকা যার কাছে আছে সেই সব কিছু। এখন শোনো, তুমি এসব কথা বাদ দাও, তোমরা বাসর করো, আমি চলে যাই। রাজু দেখো কত মার্কেট করে লয়ে আইছি। আর তোমার আমি কইছিলাম না এই দুনিয়াতে টাকাই সব। দেখছো টাকা হইছে পর আমি কত শপিং করে নিয়ে আইছি। আর দেখো এই যে আমার পরনে যে শাড়িটা, এই শাড়িটা 15,000 টাকা নিছে। সুন্দর না দেখো? শাড়িতে তোমাকে কেমন লাগছে আমি কিভাবে বলবো? তুমি দামি দামি শাড়ি কিনেছো, তুমি পরেছো। তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে ঘরের চারো দেয়ালে আয়না ফিটিং করে ঘুরে ঘুরে দেখো তোমাকে কেমন লাগছে। কেমন? আরে আমি আয়নাতে কেন দেখবো? তাছাড়া আমি শাড়ি পরেছি, তোমাকে বলছি যে আমাকে কেমন লাগছে তুমি বলো। আরে বারবার একই কথা বলতেছো কেন? বললাম না যে তোমার যদি এতই ভালো লাগে তুমি আয়নার সামনে গিয়ে দেখো তোমাকে কেমন লাগতেছে। এখানে একটা পার্সোনাল কথা বলতেছে, এখানে ডিস্টার্ব করো না, যাও। আরে তুমি এমন করছো কেন? তাছাড়া আমি একার জন্য মার্কেট করে নি তো, এই যে দেখো তোমার জন্য মার্কেট করে নিয়ে আসছি। দেখো এই শার্টটা তোমার পছন্দ হয় কিনা? আর রাখো তো। এই তোমার কে বলছে আমার জন্য শার্ট আনতে? আমি তোমার বলছি আমার জন্য শার্ট আনতে? তোমার কেমন লাগতেছে শাড়িতে বারবার বলে আমার মাথা খেয়ে ফেলতেছো তুমি। তোমারে সুন্দর লাগতেছে, তুমি এক কাজ করো, তোমার বললাম না যে ঘরের চারো দেয়ালে তুমি আয়না ফিটিং করে আয়নার সামনে ঘুরে ঘুরে দেখো তোমার কেমন লাগতেছে। এই আসো তো, আরে পার্সোনাল কথা বলো তাও শান্তি পাইতেছে না। থাক। মা আপনি আসছেন? এই যে দেখেন আপনার জন্য আমি শপিং করে নিয়ে আসছি। এই যে নতুন একটা শাড়ি নিয়ে আসছে, এই শাড়িটার দাম কত জানেন? 10,000 টাকা নিয়েছে। এই শাড়িটা আপনাকে খুব মানাবে, আমি পছন্দ করে নিয়ে আসছি, নেন। তোমার শাড়ি তোমার কাছে রাখো। যে মেয়ে কিনা টাকার জন্য নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে পারে,
তার শাড়ি আমি পরবো? কখনোই না। হে আল্লাহ, আমি এটা কি করলাম? যে মানুষটা আমার পাশে না ঘুমালে আমার ঘুম আসতো না, সে মানুষটা আজকে আমার পাশেই নেই। শুধুমাত্র কিছু টাকার লোভে আমি আমার স্বামীকে অন্য কাউকে দিয়ে দিলাম। এখন আমি আমার স্বামীর সব কিছু থেকে বঞ্চিত। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে পাচ্ছি না। কি রে বাবা, তোরা কই যাস? রাজু, তোমরা কোথায় যাচ্ছ এত সেজেগুজে? কোথায় আর যাবো সেজে গুজে? নতুন বিয়ে করেছি, তাই ভাবলাম বউটাকে নিয়ে একটু হানিমুন করে আসি। হানিমুনে যাচ্ছ মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি নতুন বিয়ে করেছো মানলাম, কিন্তু তাই বলে তোমরা হানিমুনে যাবে, আমাকে নেবে না? আর দেখো, তুমি আমাকে বিয়ে করেছো প্রায় 3 বছর হয়ে গেছে। কই, আমার বিয়ের পরে তো তুমি কখনো আমাকে হানিমুনে নিয়ে যাওনি। আর তুমি কিছুদিন হয়েছে বিয়ে করেছো তোমার ভাবিকে, আর এখনই তুমি হানিমুনে যাচ্ছ? এই ভাবি মানে? ভাবি কেন কইতাছো? আমি বিয়ে করছি না তারে, সে এখন আমার স্ত্রী। তার হলো আমি হানিমুনে যাবো না কই যাবো, এইটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এনে না গলাইতে যাবে না। আর তোমার যদি এতই হানিমুনে যাইতে ইচ্ছা করে, তুমি এক কাজ করো, 10 লাখ টাকার বিনিময়ে ভাবির কাছে আমার বিয়ে দিছো না? তোমার কাছে তখন মেলা টাকার অভাব নাই। তুমি এক কাজ করো, ওই টাকা নিয়ে হানিমুন করে আসো তুমি 1 লাখ সুন্দর করে যাও। দেখো রাজু, আমি এত কথা জানি না। তুমি যাইবা না মানে যাইবা না, তোমারে আমি যাইতে দিব না। এই যাইতে দিবা না মানে? তুমি আমার আটকানি কেনা দেই, সরো তো। এই আসো, ভালো লাগে না রে পেরা পেরা। রাজু, রাজু, আমার কথাটা শোনো। মুখটাই নষ্ট করে দিল একদম। আমি এটা কি করলাম? আমি টাকার লোভে আমার জামাইয়ের অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছি। এখন আমার জামাই আমার চোখের সামনে ওর ভাইয়ের বোন লাগে হানিমুনে গেছে। এখন আমার কি হইব? আমি এগুলো কিচ্ছু সহ্য করতে পারতেছি না। আমার জন্য কষ্ট হইতেছে। আমি এখন কি করবো আল্লাহ? না, এই সবকিছু তো টাকার জন্য হয়েছে না? আমি এই টাকা আমার ভাবিরে ফেরত দিয়ে দিব। তারপরও আমি আমার জামাইয়ের ভাই অন্য কাউরে দিতে পারবো না। আমার অনেক কষ্ট হইতেছে। আরে 5 বছর পরে আমি বাড়িতে আসছি, না জানি আমার বাড়ির মানুষ আমাকে দেখে কতটা খুশি হবে। যাই। আরে এখন আবার কি আসলো? ভাইয়া তুমি? হ্যাঁ, আমি। মা, এই মায়া, কোথায় তোমরা? এদিকে আসো, দেখো কে কে আসছে। চুপ, তুই চিল্লাচ্ছিস কেন? আমি আরো ভেবেছি কি সবাইকে সারপ্রাইজ দেব। আমি আগে ঘরের ভিতরে বসি, তারপরে তুই সবাইকে ডেকে নিয়ে, তাহলে সবাই আমাকে দেখে চমকে যাবে। চিল্লাস না, চল ঘরে চল। মা, ভাইয়া তুমি সত্যি সত্যি তুমি বাইসে আসছো? আমার বিশ্বাস হইতেছে না। তুমি এত বছর পর মানে? আরে পাগল, বয় এখানে। হ্যাঁ, এত বছর পরে আমি তোদেরকে বলে আসলে সারপ্রাইজ থাকতো। এই যে তুই সারপ্রাইজ হয়ে গেছিস আমাকে দেখে, আমারও খারাপ লেগেছে। তোদের কথা খুব মনে পড়েছে, কিন্তু কি করব বল। আচ্ছা যাই হোক, তুই মাকে ডাক, ফারিয়াকে ডাক, তারপরে মায়াকে ডাক। মা, মা কোথায়? মাকে ডাক না। মা, বাবা সূর্য, তুই? আমি স্বপ্ন দেখছি না তো বাবা? মা, তুমি কেমন আছো মা? আজকে কত বছর পর আমি তোমাকে সামনে থেকে দেখছি মা। হ্যাঁ রে বাবা, আমরা সবাই ভালো আছি। বাবা তুই কেমন আছিস? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। তুমি বলো, তোমাদেরকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি?
এতগুলো বছর আমি যে তোমাদেরকে ছাড়া কিভাবে আছি মা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সূর্য, তুমি বেঁচে আছো? আমি কি সত্যি দেখছি? আমার বিশ্বাস হচ্ছে না। সূর্য, তুমি কেমন আছো সূর্য? হ্যাঁ, আমি ভালো আছি। এতদিন খারাপ ছিলাম, কিন্তু তোমাদের সবাইকে এভাবে দেখার পরে আমার একদম সত্যি মন ভালো হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি আমাকে এখানে দাঁড় করিয়ে কথা বলবে নাকি উপরে নিয়ে যাবে? এ রাজু, চল না উপরে যেয়ে কথা বলবো, চল। ভাইয়া দাঁড়ান, আপনি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তাছাড়া অনেক দূর থেকে জার্নি করে আসছি, পরে শুনি। না ভাইয়া, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, তাছাড়া এটা আপনার শুনতেই হবে। আর তাছাড়া আপনি প্রবাসে চলে যাওয়ার পর থেকে বাড়িতে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তাছাড়া আমি তো এতদিন বাসায় ছিলাম না, আমি কি করে জানবো? মা, কি হয়েছে আমাকে বলো। ভাইয়া, মা কিছু বলতে পারবে না, যা বলার আমি আপনাকে বলছি। ভাইয়া, আপনি ওই দূরপ্রবাসে চলে যাওয়ার পরে কিছুদিন পর খবর আসে আপনি নাকি ওই দূরপ্রবাসে মারা যান। আমরা সবাই জানি যে আপনি মারা গেছেন, এলাকার প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু এই যে কিছুদিন আগে, প্রায় মাসখানেক হবে, আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিতে নাকি আপনার মৃত্যুর জন্য 10 লাখ টাকা দিয়েছিল। আর সেই টাকাটাই আপনার একটা বন্ধু আমাদের বাসায় এসে ভাবির কাছে দিয়েছিল। আর আমি সেই টাকার লোভে আমার নিজের হাজব্যান্ডকে আপনার বউয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, শুধুমাত্র টাকার জন্য। ভাইয়া, আমি অনেক বড় ভুল করেছি ভাইয়া। আমার চোখের সামনে প্রতিনিয়ত অনেক কিছু হচ্ছে, আমি এগুলো মেনে নিতে পারছি না। আজ শুধুমাত্র কিছু টাকার জন্য নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে হয়েছে, আমি এটা মেনে নিতে পারছি না। তাছাড়া ভাইয়া, আপনাকে দেখে আমরা অবাক হয়ে গেছি, আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? আমাদের কাছে তো খবর এসেছিল আপনি নাকি মারা গেছেন। মানে কি এসব? কি সব কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি চুপ করে আছো কেন? আমাকে কিছু বলো। সুমাইয়া যেটা বলছে এটা কি সত্যি? না বাবা, ওরকম কোনো কিছুই না। তুই এত কষ্ট করে এসেছিস, উপরে যা, হাত মুখ ধো, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। মা, আপনি লুকাচ্ছেন কেন? যেটা সত্যি সেটা বলেন আপনার ছেলেকে। তুমি চুপ করো, কি সত্যি বলবো? তুমি তো সব নষ্টের মূল। যখন থেকে দেখেছো আমার ছেলের কোম্পানি প্রবাস থেকে 10 লক্ষ টাকা পাঠিয়েছে, আর তুমি সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য নিজের স্বামীকে তার ভাবির সাথে বিয়ে দিয়ে দিয়েছো। মা, ও মা, তোমার হয়তো কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু আমার যে সবকিছু শেষ হয়ে গেছে। না বাবা, তুই থাম, আমি তোকে সত্যিটা বলছি। তুমি থামো মা, কি সত্যি বলবে? তুমি কোন সত্যির কথা বলছো? আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমি তো মরে গেছি, আমার কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে। ঠিকই করেছো তোমরা, তোমরা যেটা করেছো ভালোই করেছো। আমি আমি কি করে নিজেকে বোঝাবো? আমি যে মানুষগুলোর জন্য দিনের পর দিন কষ্ট করছি, যে মানুষগুলোর জন্য আমি কি না করলাম, সেই মানুষগুলো আমার সাথে এমনটা করবে। আমি তোমাদের কারোর কোনো কথা শুনবো না। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তোমরা তোমরা সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও। সূর্য, তুমি হয়তো জানো না, আমি চেয়েছিলাম আমার এই স্বামীর ভিটা ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু তোমার যখন খবর আসে প্রবাস থেকে যে তুমি মারা গেছো, তখন আমার উপর দিনের পর দিন অত্যাচার চলে। এই সুমাইয়া আমার উপর অত্যাচার করে, আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। সূর্য, কি বললে তুমি? বাধ্য হয়েছো? তুমি বাধ্য হয়েছো তাই আমার ছোট ভাইকে তুমি বিয়ে করে নিয়েছো? নেবেই তো, কারণ তুমি তো জেনে গেছো যে আমি মৃত। ঠিকই করেছো, তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছো। আমি তোমাদের ভালোর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিলাম, আর বিনিময়ে তোমরা আমার সাজানো গোছানো সব স্বপ্নটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছো। কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার চোখের সামনে থেকে সরে যা, যা বলছি। সূর্য, তুমি থামো। আমি তোমার বউ, তুমি মারা গেছো শুনো আমি এই তোমার ভিটা ছেড়ে কোথাও যাইনি। আর হ্যাঁ, তোমার ভাইকে আমি বিয়ে করেছি, কিন্তু কেন করেছি এটা তুমি জানো না। তাহলে শোনো। ভাবি, তুমি আমারে ক্ষমা করে দিও ভাবি।
আমি এই কাজটা করতে চাই না ভাবি। আমি শুধুমাত্র সময়ের কারণে আমি আপনার বিয়ে করছি। আমি আপনার কখনো অন্য নজরে দেখি নাই। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো আমি তোমার কাছে চাইবো। বোমা, এটা যে আমাদের সাজানো নাটক, ছোট বোমা যেন বুঝতে না পারে। বুঝলে তাহলে সমস্যা আছে। আর ভাবি, এটা যে আমাদের সাজানো নাটক, ও যদি কোনো মতে জানতে পারে তাহলে ওকে আর ঠিক করা যাবে না। ওকে শায়েস্তা করতে হলে আমাদের এটা করেই যেতে হবে। তুমি আমার ভাবি, আমি তোমাকে সম্মান করি, আর তুমি সবসময় আমার সাথে সম্মানের জায়গাতেই থাকবে। কিন্তু কিছুদিন তোমার অভিনয় করতে হবে একটু কষ্ট করে, না হলে আমার বউকে শায়েস্তা করতে পারবো না। শোন বাবা, বোমাকে আমার রুমে নিয়ে যাচ্ছি। তোর বউ যেন কোনোভাবে বুঝতে না পারে। বুঝতে পারলে তোর বউকে সোজা করা যাবে না। আচ্ছা ঠিক আছে মা। চলো বৌমা, দরজা লাগিয়ে দে, বোমা যেন বুঝতে না পারে। শুনেছো? এবার বুঝতে পেরেছো? আমি যখন শুনতে পাই তুমি প্রবাসের মাটিতে মারা গেছো, আমি ভেবেছিলাম সারাটা জীবন তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকবো। কিন্তু সুমাইয়ার জন্য আমি এটা করতে পারছিলাম না, তাই এগুলা করতে বাধ্য হই। ও ভাইয়া, ভাবি যা কইছে, ভাবি সব সত্যি কথা কইছে। এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই। আর আমরা যদি এই কাজটা না করতাম তাহলে হয়তো ভাবি আজকে এই বাড়িতে থাকতে পারতো না। আমরা যা করছি সব ভাবির লাগা করছি, ভাবির ভালোর লাগা। আমার বউয়ের অত্যাচারে ভাবি এই বাড়িতে থাকতে পারতো না। আমার বউ দিনে রাইতে তোমার বউর উপর অত্যাচার করতো, ঠিক মতো খাইতে দিত না, সবসময় বাসার কাজ করাইতো। হ্যাঁ বাবা, বড় বোমা রাজু যা বলছে সবই সত্যি। আমাকে আর নতুন করে কোনো কিছু বোঝাতে হবে না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি বুঝে গেছি। তুমি আমার ছোট ভাইয়ের বউ, কিন্তু তোমাকে তো আমি ওই নজরে কখনো দেখিনি। নিজের বোনের মতো ভালোবেসেছি। আর তুমি আমার বউয়ের সাথে এত খারাপ আচরণ কিভাবে করলে? ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আর রাজু, তুমি আমাকে মাফ করে দাও। ভাই, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি কি আমার মা, কি আমার জামাই, কি আমার ভাবি, আমি কিচ্ছু বুঝতে পারিনি ভাইয়া। তাছাড়া ভাইয়া, আমি এখন বুঝতে পারছি কাছের মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আপনার ছোট বোন মনে করে মাফ করে দেন ভাবি। আমি আর এরকম ভুল কখনো করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মা, ও মা, আপনি একটু ওদেরকে বুঝিয়ে বলেন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে মাফ করে দিতে বলেন। বোমা তুমি থামো। আমি তো মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। আর একটা কথা মনে রেখো, স্বামীর চাইতে টাকা কখনো বড় হয় না। স্বামী হলো নারীর অলংকার, আর তুমি সেই স্বামীকে অন্যের হাতে তুলে দিলে শুধুমাত্র টাকার জন্য। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতে অনেক। বাবা রাজু, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, ভালো দেখে মাছ মাংস নিয়ে আয়, আমরা সবাই একসাথে বসে খাবো, তাই না বাবা? আসো মা, আসো বৌমা।